প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসুর জামান। সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে। ধন্যবাদ মাসুর সাহেব, আপনাকে আমন্ত্রণ জানাবার জন্য। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার ম্যান্ডেট ভোটের মাধ্যমে পেয়েছিলেন। প্রধানমন্ত্রী 7 মার্চের ভাষণের উপর আলোচনা। মানব জমিন, আশায় বসতি, শ্রীলঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে সংবাদ শিরোনাম। আমাদের সময় ঘুষ নেই তো সনদ নেই, পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। সকালের খবর, এসডিজির 63 সূচকের তথ্য নেই সরকারের কাছে, আংশিক আছে 108টির। জয় জয় দিন, দুর্নীতির শীর্ষে ব্যাংকিং খাত, মানববন্ধনে দুদক চেয়ারম্যান। ভোরের কাগজ, সম্ভাবনার ঢাকাই জামদানি। আমাদের অর্থনীতি, একের পর এক অস্তিত্ব জানানো দিচ্ছে জঙ্গিরা, প্রশিক্ষণ নিচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। দৈনিক দিনকাল, চুক্তিভিত্তিক নিয়োগ বাড়ছেই, প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ ও অস্বস্তি বিরাজ করছে। দৈনিক সংগ্রাম, প্লট পায়নি এমন 45 কারখানা কি করবে, প্রতিদিন লোকসান 10 কোটি টাকা, বেকার হয়ে পড়ছে 50,000 ট্যানারি শ্রমিক। দৈনিক করতোয়া, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়া শুরু, প্রথম ফ্লাইটে গেলেন 110 জন। দ্য ইন্ডিপেন্ডেন্ট, ডিউটি ইভেশন ডিউরিং ওয়ার্ক আওয়ার্স, গভর্নমেন্ট কলেজ টিচার্স mobiles to be tracked. The financial aspect, syndicated loans shrink as large projects become scarce. Our time, government eyes $9 billion Chinese loans this year. Dhaka Tribune, government working to restore lost glory of jute. তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখছিলাম। আজ প্রত্যেকটি সংবাদপত্রের সংবাদ শিরোনামের মধ্যে অভিন্নতা রয়েছে একটি বিষয়, সেটি হচ্ছে দুর্নীতি প্রসঙ্গ। যেমন আমরা দেখেছি রাজধানীতে মানববন্ধন কর্মসূচিতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেছেন যে ব্যাংকিং, শিক্ষা, পাসপোর্ট এবং ভূমি খাতে দুর্নীতি বেশি। অন্য সংবাদপত্রে রয়েছে যে ব্যাংকিং খাতে দুর্নীতি সবচাইতে বেশি। আজ রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি ছিল। দুর্নীতি দমন কমিশন এবং যার সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় যুক্ত ছিল আয়োজনটির সঙ্গে। ধন্যবাদ মাসুদ, আপনাকে আবারও। আজকে আমরা জানেন যে সাংবাদিকদের পক্ষ থেকে, জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে একটা আমরা পিকনিকে গিয়েছিলাম। যাওয়ার পথে আমরা ঢাকা শহরে কিন্তু যে জিনিসটি আপনি বললেন, স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমরা মানববন্ধনের বিভিন্ন রাস্তায় দাঁড়িয়েছে, এবং এটি আমার মনে হয় যে একটি ইতিবাচক দিক। এ কারণে যে দুদকের চেয়ারম্যান এবং দুদকের কর্মকর্তা যারা আছেন, কমিশনার, সবাইকে আমি আন্তরিকভাবে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই। এই কারণে যে এই যে দুর্নীতি তো আছে, দীর্ঘদিন ধরে আছে, শুধু আমাদের দেশে না, সব দেশেই, উন্নত দেশেও দুর্নীতি আছে। কিন্তু সেখানে যে জিনিসটা হয় যে দুর্নীতির থাকলে সেই দুর্নীতিটা নিয়ন্ত্রিত এবং দুর্নীতিগ্রস্ত যিনি হন, আমি আপনি যেই হই না, তার শাস্তির মোকাবেলা, আইনের মোকাবেলা করতে হয় এবং শাস্তি পেতে হয়। আমাদের দেশে যে জিনিসটা দীর্ঘদিন ছিল, এই দুর্নীতি যারা করেন তারা কিন্তু পার পেয়ে যেতেন। এই জায়গাটা আমার কথা হচ্ছে যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি যাতে না হয় এটাই আমরা চাই। দুর্নীতি মুক্ত সমাজ আমরা চাই। আপনি ভালো করেই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দীর্ঘসূত্র নীতির মধ্যেই আছে যে আমাদের এই সমাজটা দুর্নীতিমুক্ত, বঙ্গবন্ধুর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা, অর্থাৎ তার আদর্শ অনুযায়ী, তার আকাঙ্ক্ষা অনুযায়ী এই দেশটি গড়ে তুলতে চান তিনি, তার সহকর্মীদের নিয়ে, আমাদের সবাইকে নিয়ে। তো সেই জায়গায় কিন্তু পরিষ্কার বারবার বলা হচ্ছে আমরা দুর্নীতিমুক্ত সুশাসনের দেশ একটি করতে চাই, আইনের শাসনের। সে জায়গায় যে জিনিসটি দাঁড়াচ্ছে যে আমরা ইতিপূর্বে দেখেছি যে দুর্নীতি করার পরে আমাদের বুকের পাটা আরো বড় হয়ে যায় যে দুর্নীতি করছি তো কি হয়েছে, দুর্নীতি করলে এই যে দাপটটা বেড়ে যায়,
সেই দাপটটা কিন্তু এখন আপনি এই যে দুর্নীতি কমিশনের উদ্যোগে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, অর্থাৎ এর মধ্য দিয়ে যে আজকে মানববন্ধন করলেন বা অন্যান্য পদক্ষেপ নিলেন তাতেই দুর্নীতি একেবারে জিরোতে চলে আসবে বা দুর্নীতির মাত্রা অনেক কমে যাবে, এটি আমি মনে করি না। কিন্তু এটি একটি ভালো উদ্যোগ। এই যে ছাত্রছাত্রীরা দুর্নীতি বিরোধী যে সমাবেশটা করলেন, মানববন্ধনটা করলেন, তাদের মধ্যে কিন্তু দুর্নীতি বিরোধী একটি মূল্যবোধ তৈরি হবে। এই ছেলে মেয়েগুলো যখন শিক্ষা প্রতিষ্ঠানের এবং তাদের দেখে যারা মানববন্ধন করেননি বা করলেন, এই যে প্রচারটা হলো, এই যে উপলব্ধিটা আমার মধ্যে, এরা যখন দায়িত্বশীল নাগরিক হবেন অর্থাৎ বড় হবেন, এদের মধ্যে কিন্তু দুর্নীতি করার আপনার আমার মধ্যে, আমি বলছি যে অনেকের মধ্যে যে এই আগ্রহটা থাকে, এদের মধ্যে কিন্তু থাকবে না। এটি ভ্যালুজ নিয়ে যদি বড় হয়, মূল্যবোধ নিয়ে যদি পারিবারিক সমাজ থেকে বড় হয়, তাকে দিয়ে আপনি অন্যায় কিন্তু খুব একটা করাতে পারবেন না। বিবেক থেকেই আসে, নিজের থেকেই বাধা আসে, আরেকজনের উৎসাহিত করতে পারেন না। তো এই কাজটা বড় কাজ হয়েছে এবং আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ আরো নেওয়া উচিত। সেই সাথে কিন্তু আপনি দেখেন দুর্নীতি যারাই করতেছেন, সরকারের ঘনিষ্ঠ লোকজন তাদেরকে কিন্তু দুর্নীতি কমিশন ছাড়ছেন না। তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তাদেরকে আপনি জানেন ভালো করে যে এর আগেও যে আওয়ামী লীগের সাথেই ছিলেন, আওয়ামী লীগের সাবেক সংসদ, তার পরিবারের সদস্যদেরকেও কিন্তু কারাগারে পাঠানো হয়েছে। এতে করে হয় কি যে অন্যেরা কিন্তু নিরুৎসাহিত হবেন। আমরা এটি চাই, এই সমাজে একদিনে দুর্নীতি শেষ হয়ে যাবে এমনটা না, কিন্তু আমাদের প্রত্যাশা হচ্ছে দুর্নীতি যত দ্রুত কমানো যায়। আমরা এই সমাজটাকে তো সুন্দর চাই, আপনি আমি সাংবাদিক হই, আমরা যেই হই না কেন, এই দেশটি তো আমাদের সকলের। তো আমরা চাই এবং আমি মনে করি এটি একটি ভালো উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগটা যেন থাকে এবং এতে করে আরো প্রচার করা উচিত এই ধরনের শিশুদের, স্কুলের ছেলে মেয়েদের, শিক্ষা প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের, কারণ এরাই তো আগামী দিন নাগরিক হবেন। আপনি ভালো করেই জানেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু 7ই মার্চের ভাষণ উপলক্ষে সমাবেশে বলেছেন, তার আলোচনা অনুষ্ঠানে, যে বঙ্গবন্ধুর 71 এবং 75-এর খুনিদেরকে তিনি বলেছেন একই, আসলেও কিন্তু একই। 71-এর যেই আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, একই লোকজন, একই আদর্শের অনুসারীরা কিন্তু 75-এ বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছে। এটি আমরা দেখছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন। আমি যে জায়গাটায় বলতে চাই, এই যে তারা যে কাজটি করেন, তারা কিন্তু বিভ্রান্ত করেছেন আমাদের প্রজন্মের পর প্রজন্মকে। 75-এর পরে মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের বাংলাদেশের ইতিহাস, প্রকৃত ইতিহাস। আপনি দেখেন যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী কথাটা বলেছেন যে 7ই মার্চের ভাষণে তিনি স্বাধীনতার আমাদের বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার সবকিছুই তো তিনি বলেছেন, এবং তার আগে 70-এর নির্বাচনে তিনি ম্যান্ডেট পেয়েছেন জনগণের। তো ঘোষণা তো তিনিই করবেন, যিনি নেতা হলেন, যিনি ম্যান্ডেট পেলেন, অন্য কারো তো ঘোষণা করার সুযোগ নেই, তাই না? এখানে আজকের অনুষ্ঠানে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এই অনুষ্ঠানটা পরিচালনা করছেন আপনি। অন্য একজন যদি যে বেরিয়ে বলে যে আমি তো অনুষ্ঠানটা পরিচালনা করলাম, এই যে মিথ্যার ব্যাসাতি, তো সেই জায়গায় যে আমাদের প্রজন্মের পর প্রজন্ম কিন্তু বিভ্রান্ত হয়েছে। বিভ্রান্ত হয়নি এটি আমি বলবো না, বিভ্রান্ত করার চেষ্টা যেমন করা হয়েছে, বিভ্রান্ত হয়েছে। তো সেই জায়গায় আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এই ছাত্রছাত্রীদেরকে দুর্নীতি বিরোধী কাজে, যেমন স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তাদের মাঝে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা আগামী দিনে একটি সুন্দর সমাজ পেতে পারি। আরেকটি শিরোনাম রয়েছে, এটিও বেশ কয়েকটি সংবাদপত্রে অন্যতম প্রধান শিরোনাম হিসেবে এসেছে, সেটি হচ্ছে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী যাওয়া আবার শুরু হয়েছে। প্রথম ফ্লাইটে 110 জন গিয়েছে। এক্ষেত্রেও কিন্তু দেখেন আপনি কথায় কথায় যে কেন যিনি কাজ করেন তার কথা তো আসবেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগের মেয়াদে যখন সরকার গঠন করেছিলেন 96 সনে, তখনও তিনি এই মানুষেই কিন্তু আমাদের রপ্তানি বন্ধ হয়েছিল, জনসম্পদ রপ্তানি বন্ধ হয়েছিল। তিনি কিন্তু তখনও চেষ্টা করেছিলেন এবং ব্যক্তিগত প্রভাব কাজে লাগিয়ে মালয়েশিয়ার তৎকালীন সরকারের সাথে, যেমন একইভাবে 2009-এ যখন আবার ক্ষমতা এলেন,
শাসন ক্ষমতা দেশের নিলেন, একই অবস্থা। দীর্ঘ চেষ্টার পরে কিন্তু অনেকদিন পরে এই যে ধারাবাহিকভাবে আবার আজকে গেলেন এবং প্রতি ফ্লাইটে এইভাবে লোক যাবেন, এটি আমাদের জন্য নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। জনাব আবুল কালাম আজাদ, আপনি একজন জ্যেষ্ঠ সাংবাদিক, দীর্ঘদিন আপনি এই সামাজিক পরিস্থিতি পর্যবেক্ষণের সঙ্গে আছেন। আমরা লক্ষ্য করি যে যখন বিদেশে এরকম বৈধভাবে লোক পাঠানোর বিষয়টি শুরু হয়, তখন আবার নানা প্রতারক চক্র অবৈধভাবেও অনেক তৎপরতা শুরু করে এবং অনেক মানুষই ফাঁদে পড়ে তখন সর্বশান্ত হয় বা বিপর্যস্ত হয়। এই জায়গায় যেটি হচ্ছে যে আমি মনে করি যে সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে তৎপরতার যে অভাব আছে তা না, কিন্তু আমাদেরও কিন্তু জনসাধারণের মধ্যে যে জিনিসটা হচ্ছে যে আপনি দেখেন সরকারের পক্ষ থেকে বারবার বলা হয় যে আপনারা এই ধরনের সরকারের যেগুলো বৈধ সংস্থা আছে সেই সংস্থাগুলো আপনাদের খুব কম অর্থে কিন্তু মানুষগুলো পাঠানো হয় বিভিন্ন দেশে, সেদিকে আসেন। যারা প্রতারিত করে সেই সব সংস্থার এগুলোকে সরকারের পক্ষ থেকে এই যে সংখ্যা যে আমাদের সংস্থাগুলো আছে তাদের পক্ষ থেকে বলা হয়, পত্রপত্রিকায় লেখা হয়, ইলেকট্রনিক মিডিয়া টেলিভিশনগুলোতে জানানো হয়। তারপরে এগুলো জানার পরেও কিন্তু আমরা জানতে চাই না এবং লোভের বশীভূত হয়ে লোভে পড়ে এই যে মানুষগুলো যায় তারা কিন্তু বিভ্রান্ত হয়। আমার মনে হয় এই ক্ষেত্রেও সরকারের সংশ্লিষ্ট অর্থাৎ জনসংখ্যা যারা রপ্তানি করেন, জনসংখ্যা এই মন্ত্রণালয় জনশক্তি রপ্তানি যারা করেন তাদের এই যে মন্ত্রণালয় এবং অন্য বিভাগ থেকে আরো প্রচার করা উচিত যে আপনারা অবৈধভাবে, আপনি যেটি বলেছেন যথার্থভাবেই এর সুযোগ নিয়ে কিন্তু অবৈধভাবে আমরা দেখেছি তো যে বিভিন্ন সময় জাহাজে করে ভোগান্তিতে পড়তে হয়, অবৈধভাবে যেই বিভিন্ন দেশে যাওয়ার পরে কারাগারে থাকতে হয়, আবার ফিরে আসার জন্য আকুল হয়ে যায়, ব্যাকুল হয়ে যায় এবং তাদেরকে ফিরে আনতে হয়। এই যে সরকারের এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর যে বাড়তি চাপ, তখন কিন্তু আমরাই সাংবাদিকরা বলি দূতাবাস করে কি, এই যে অবৈধভাবে চলে গেল, কারো কাছে জিজ্ঞেস করে গেল না, খোঁজ খবরও নিল না, কিন্তু যাওয়ার পরে যখন আটকা পড়ে তখন কিন্তু সরকারের উপরেই দায়িত্ব পড়ে, সরকারের সেই দূতাবাসগুলোর দায়িত্ব পড়ে, সরকারের বিরুদ্ধে আমরা কথাগুলো বলি। কিন্তু তার আগে আমাদের সতর্ক হওয়া উচিত যে লোভে পড়ে ফাঁদে পড়ে যেন ফাঁদে পা কেউ না দেয়। আরেকটি সংবাদ শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, বড় সংবাদ শিরোনাম, কয়েকদিন ধরে আমরা এই বিষয়ে আলোচনা করেছি কম বেশি, সেটি হচ্ছে যে একের পর এক অস্তিত্বে জানান দিচ্ছে জঙ্গিরা, এরকম সংবাদ শিরোনাম আছে আমাদের সামনে রয়েছে এবং প্রত্যন্ত অঞ্চলে প্রশিক্ষণ নিচ্ছে বলে ওখানে আমরা দেখতে পেয়েছি। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে বলছিলেন যে হ্যাঁ, জঙ্গিরা এখনো মাঝে মাঝে মাথা চারা দিচ্ছে কোথাও কোথাও। এটি স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন সেটি অস্বীকার করার কিছু নেই, কিন্তু জঙ্গিরা তো মাঝে মাঝেই জানান দিচ্ছেন এবং আপনি দেখেন যে মুফতি হান্নানকে মুক্ত করার জন্য এর আগে যে গাজীপুরের এই কাশিমপুরে যাওয়ার আগে ছিনতাই করে নেয়ার জন্য যে করলো, তখন পরবর্তী পর্যায়ে যে তিনজন, একজনকে ধরেই যায়নি, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন গুলিবিদ্ধ হয়েছে। কিন্তু গত কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটানো হলো, সেই ছেলেটিকে ধরা হয়েছে, জঙ্গিকে, এবং গ্রেপ্তার করা হয়েছে, তাকে কারাগারে পাঠানো হচ্ছে, রিমান্ডে নেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আমি জানি না কিভাবে হলো যে মুফতি হান্নান কিন্তু কারাগারে বসেই মোবাইল ফোনে ভিডিও কনফারেন্স করেছেন, আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন এবং এই যে হামলা করার তাকে সহজে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছিল, হামলা করার পরামর্শ তিনিই দিয়েছেন। কিন্তু এগুলো পত্রপত্রিকায় এসছে, গোয়েন্দাদের রিপোর্টে এসছে। এবং এই যে কাজগুলো করতেছে কারাগারের সংস্থা আছে, তারা করবেন। কিন্তু যে কথাটি আপনি জানতে চেয়েছেন, ওরা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিচ্ছে এবং কিন্তু তার আগের গতিটা ওদের নেই। কিন্তু আরেকটি বিষয় যে আমরা যেটা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরাসরি, আমি সাংবাদিকদের কথাই বলছি, কোন কোন সাংবাদিক আমরা সরাসরি তাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলি যে তারা কোনো কাজ করে না, কাজ করে বলেই কিন্তু যেখানেই থাক না কেন এই যে সংবাদগুলো বেরিয়ে আসছে, ধরা পড়ছে, এগুলো কিন্তু তাদেরই কর্মতৎপরতা এবং তারা যে সক্রিয় আছেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলো, তারই কিন্তু প্রমাণ। তারা ধরাও পড়ছে এবং তাদের সম্পর্কে খোঁজ খবর রাখা হচ্ছে। আমি মনে করি এই ব্যাপারে আমাদেরও
নাগরিকদেরও আরো বেশি সতর্ক এবং সচেতন হওয়া উচিত এবং খোঁজ খবরগুলো জানা থাকলে দেওয়া উচিত। এবং আরেকটি বিষয় যে যে বহুদিন কিন্তু সরকারের পক্ষ থেকে, অর্থাৎ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ প্রশাসন বলেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে নিখোঁজ যারা থাকে তাদের সংবাদগুলো জানানো উচিত। আমরা অনেকেই পরিবারের সদস্যরা মানে মা বাবা অভিভাবক তারা কিন্তু জানাতে চাই না, কি কারণে চাই না আমি জানি না, অনেকটা খামখেয়ালি হতে পারে, অনেকটা অজ্ঞতার কারণে হতে পারে, কিন্তু জানানো উচিত। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যদি অভিভাবকরা না জানান তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আমার মনে হয় এই বিষয়টি আরো মানে গুরুত্ব দিয়ে দেখা উচিত। নিখোঁজ যারা থাকে দেখা যায় তাদেরকে এই জায়গাগুলো যদি আটকানো যায় এবং মূল্যবোধ প্রতিষ্ঠিত করা যায় তাহলে তারা ওখানে ওইদিকে যাবে না। আর জঙ্গি সারা দুনিয়ার মধ্যেই আছে, কিন্তু আমরা চাই না আমাদের অবস্থাটা ওই দিকে যাক। এবং অনেকটা নিয়ন্ত্রণে আছে এবং যেগুলো আছে তারা প্রশিক্ষণ ওরা তো মরিয়া হয়ে আছে, কিন্তু হোক, কিন্তু আমাদের তৎপরতা যেভাবে আছে আমার মনে হয় ঠিকই আছে। আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত নাগরিকদের, যে আমরা মানে চোখ কান বন্ধ রেখে কিন্তু চলতে পারবো না। এই সমাজ তো আমাদের, এই দেশ আমাদের। তো আরেকটি সংবাদ শিরোনাম এটি আলোচনা করতেই হয়, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কার দলে টেস্ট খেলছে শ্রীলঙ্কা দলের সঙ্গে। শেষ দিনটি অনেক নাটকীয়তার অপেক্ষায়। বাংলাদেশ দলের জন্য দরকার হচ্ছে 390 রান করা, আর শ্রীলঙ্কার জন্য দরকার হচ্ছে 10টি উইকেট পাওয়া। চরম নাটকীয়তার একটি অপেক্ষা এবং খুব আশায় আছে সবাই যে কোনো কিছু হতেই পারে। মানে আমার মনে হয় যে আমাদের যে কথাটা আমি সবসময় বলি যে আমাদের ছেলেরা আগে যে অবস্থায় ছিল ক্রিকেটে তা না, কিন্তু যথেষ্ট দক্ষ এবং শক্তিশালী টিম হিসেবেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ক্রিকেট টিম। কখনো কখনো খুব খারাপ খেললে স্বাভাবিকভাবেই আমাদের মন খারাপ হয়, কিন্তু সেই অবস্থা নয়, কিন্তু তার থেকে আবার উঠে আসে। এটি হচ্ছে বড় দলের, প্রতিষ্ঠিত দলের, যে কখনো কখনো খুব খারাপ খেললে আবার ঘুরে দাঁড়ানোর। এই কিছুদিন আগে যখন খুব খারাপ পারফরমেন্স ছিল তখন কিন্তু আমরা হতাশ হয়েছি, কি করতেছে, এত ভালো ভালো খেললো বিভিন্ন সময়। এবার কিন্তু শ্রীলঙ্কায় দেখেন আপনি যে ওই দিন যদি নো বলটা না হতো তাহলে পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ ভিন্ন হয়ে যায়, ভিন্ন অবস্থা দাঁড়ায়। সেক্ষেত্রে কিন্তু উঠে এসে এখন যে অবস্থা আছে আমার মনে হয় যে আমরা ওদের নিয়ে আশাবাদী হতে পারি, আমাদের একটা ভালো ফলাফল মানে ইতিবাচক ফলাফল আমরা পেতে পারি এই ক্রিকেটে। যেটা তিনি বলছিলেন যে ঘুরে দাঁড়ানোর মতো এই শক্তিটা মানে একটি সত্যিকারের বড় দলের এটি চরিত্র চারিত্রিক বৈশিষ্ট্য। এবং আমরা দেখেছি যে এই টেস্ট যখন চলছিল তখনই সাকিব আল হাসান আবারও বিশেষের অলরাউন্ডার হয়েছেন। তো অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও আমন্ত্রণ জানাবো। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। চ্যানেলের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের সঙ্গেও থাকবেন আশা করি। আজকের মতো আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।